একের পর এক মরা এসেই চলেছে। কিছু জনের পরিবার তাদের নিয়ে আসছে, আবার কোনোটা বেওয়ারিশ লাশ। এই সব লাশ সমানে পুড়িয়ে চলেছে জগা আর তার দুই সহকর্মী। মানুষের জীবন যে কতটা ভঙ্গুর, অনিশ্চিত, তাই শ্মশানে কিছুক্ষণ কাটালেই বেশ বোঝা যায়। নিশীথ প্রায় আধ ঘন্টা ধরে এখানে বসে আছে। হঠাৎ বিকালে নিশীথ একটা ফোন পায়। और अल्ट्रॉन को गलती से एक बाथरूम डायमेंशन में भेज दिया जहां हर হ্যালো দাদা, রানু মাসি মারা গেছে। আমরা তাকে নিয়ে শ্মশানে যাচ্ছি। তুমি যদি তাকে দেখতে যাও তো চলে এসো। নিশীথ কিছু বলতে যাবে, ফোন কেটে যায়। দুই একবার ওই নাম্বারে ফোন করেও কোনো লাভ হয়নি। নট রিচেবল। রানু মাসি বলে একজন মাসি আছে বই কি, কিন্তু সেটা তো অনেক দূরের সম্পর্কের। নিশীথ তাকে ভালো করে দেখেনি পর্যন্ত, তবে পাশের গ্রামে। তাই কিছু না ভেবেই সে রওনা দেয় তারাপুরের শ্মশানে। কিন্তু এখানে এসে তার চেনা পরিচিত তো কাউকে দেখতেই পাচ্ছে না। তাছাড়া কোনো বৃদ্ধ মহিলার দেহও তো শ্মশানে আসেনি। তাও ধৈর্য না খুইয়ে ঠাঁই বসে আছে নিশীথ। কিন্তু কতক্ষণ? রাত হয়ে গেছে। এবার খুব বেশি রাত করলে হয়তো গ্রামে ফিরতেই পারবে না সে। নিশীথ বসে বসে এইসব ভাবছে। জগা অনেকক্ষণ ধরেই তাকে লক্ষ্য করছে। 2 ঘন্টা হতে যায় এই লোকটা এক জায়গায় বসে। কৌতূহলবশত সে চলে আসে নিশীথের কাছে। কি ব্যাপার বাবু, এখানে বসে আছেন, বাড়ি যাবেন না? আমার একজন আত্মীয় মারা গেছেন বলে ফোন এসেছিল, কিন্তু শ্মশানে এসে সেই কখন থেকে বসে আছি, কাউকেই তো দেখতে পাচ্ছি না তাদের। কে মারা গেছে বলুন তো? আগে আমার রানু মাসি। রানু মাসি? কখন ফোন করেছিল বলো তো? বিকাল 5টায় হবে। আচ্ছা দাঁড়াও দেখছি। জগা চলে গেল। একটু পরেই জগা হঠাৎ তার দিকে এগিয়ে এলো। তখন হঠাৎ তার মাথায় আসে ব্যাপারটা। ভয় পেয়ে যায় নিশীথ। কি অস্বাভাবিক ব্যাপার! জগা এত কিছু জানলো কি করে?
সে তো তার কাজই করছিল, কারোর সাথে কথা বলেনি পর্যন্ত। তাহলে তাছাড়া ফোনটা যে রং নাম্বার আর ওটা যে অন্য কেউ, তা তো তার জানার কথা নয়। মনের ভেতর কৌতূহল আর ভয় নিয়ে নিশীথ ফিরে যায় জগার কাছে। শুনছেন? জগা নিশীথের দিকে একবার ফিরে তাকিয়ে আবার তার কাজ করতে থাকে। আপনাকেই বলছি, একবার এদিকে আসুন না। জগা এবার তার কাজ ছেড়ে নিশীথের কাছে আসে। আবার কি হলো? আগে একটা কথা আমি বুঝতে পারছি না, আপনি এত কিছু জানলেন কি করে? এত বুঝে কাজ নেই, এই তো কদিনের জীবন, কতটুকুই বা বোঝা যায় জগৎ সংসারের। তাই বৃথা চেষ্টা করে লাভ নেই। যাও যাও, বাড়ি ফিরে যাও, হয়তো গাড়ি পাবে না। জগা চলে গেল। অগত্যা নিশীথ বাড়ির দিকে পা বাড়ালো। অটো করে বাড়ি ফিরতে ফিরতে তার শুধু জগার মুখটা মনে পড়তে থাকে। কে এই লোকটা? সাধু, তান্ত্রিক, না কোনো ভূত? ভয় আর এক রাশ কৌতূহল নিয়ে বাড়ি ফিরল নিশীথ। তারপর কিছু খাওয়া দাওয়া করে শুয়ে পড়ল, কিন্তু কিছুতেই তার ঘুম আসে না। পাশের একটা প্রাইমারি স্কুলে গেছে। বিজ্ঞানের ছত্রছায়ায় থাকা নিশীথ কিছুতেই দুয়ে দুয়ে 4 করতে পারছে না। নিশীথ যেন কোনো অদেখা অজানা বিষয়ের গন্ধ পাচ্ছে। কাল একবার যাবো ওই শ্মশানে, যদি জগা কিছু বলে। না হলে তো আমার মন শান্ত হচ্ছে না। তারপর যা হবে দেখা যাবে। সারাদিনের ধকলে ক্লান্ত নিশীথ অবশেষে এই মনস্থির করে ঘুমিয়ে পড়ে। সকালে নিশীথ স্কুলে যাওয়ার জন্য বের হয়, কিন্তু পথে দেখা হয়ে যায় মনীষের সাথে। সে তার ছোটবেলার বন্ধু, দিল্লিতে একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করে। অনেক দিন পর বন্ধুর সাথে দেখা। কি রে, হঠাৎ করে? কেমন আছিস? ভালোই আছি, তুই কেমন আছিস রে? এই চলে যাচ্ছে কোনো রকম। তারপর বল, এইবারে কদিন থাকবি তো? আরে থাকতেই তো এলাম, কিন্তু তুই তুই কোথায় যাচ্ছিস? কোথায় আবার? স্কুলে। আজ আর কোথাও না, চল বাড়ি গিয়ে দুজনে জমিয়ে রান্না করে খাওয়া যাবে। পুরানো এই বন্ধুর কথা নিশীথ ফেলতে পারে না। অগত্যা স্কুলে ফোন করে ছুটি নিয়ে নেয় নিশীথ। স্যার, আমার 2 দিন ছুটি লাগবে, শরীরটা একটু অসুস্থ। আচ্ছা ঠিক আছে। বাহ, ভালোই তো ঢপ মারলি। উফ, তোর জন্য যে আর কি করতে হবে কি জানি। জানিয়ে আসতেও তো পারিস। চল এখন বাড়ি চল, পরের বার ভেবে দেখবো ব্যাপারটা। দুপুরে খাওয়া দাওয়া সেরে গল্প করতে করতে নিশীথকে একটু চিন্তিত দেখে মনীষ বলল, কি রে,
তোকে যেন কেমন আনমনা লাগছে, কি হয়েছে? কাল একটা অদ্ভুত ঘটনা ঘটেছে আমার সাথে। মানে কিরকম, একটু বল শুনি। সব ঘটনা খুলে বলে নিশীথ। মনীষ তো শুনে একেবারে এ কিভাবে সম্ভব? জানিস নিশীথ, ও নিশ্চয়ই কিছু কালো জাদু করে। তাই? কিন্তু জগাকে জিজ্ঞাসা করলে ও কেমন আঁকা বাঁকা উত্তর দেয়। রাতে যাবি নাকি একবার ওই শ্মশানে? আমিও ভেবেছিলাম যাব, জগার সাথে কথা বলবো, যদি ও কিছু বলে নতুন কিছু জানতে পারবো তাহলে। না না, ও কিছু বলবে না। রাতে লুকিয়ে লুকিয়ে গিয়ে আমরা দেখবো ও কি করে। হ্যাঁ, এটা করা যেতেই পারে। চল তাহলে আজ রাতে তারাপুরের ওই শ্মশানে। রাত তখন 12টা। নিশীথ আর মনীষ একটা ছোট টর্চ নিয়ে বেরিয়ে পড়ল। এত রাতে তো কোনো গাড়ি পাওয়া যাবে না, তাই তারা হেঁটেই যেতে লাগলো। অন্ধকার নির্জন রাস্তায় তারা দুজন সন্তর্পণে হেঁটে চলেছে। রাতে মনে হয় মরা পোড়ানো হয় না। হ্যাঁ, কি হয় ওই শ্মশানে সেটাই তো দেখতে যাচ্ছি আমরা। বেশ কিছুক্ষণ পর তারা শ্মশানের কাছে পৌঁছায়। রাতে একদম মায়াবী লাগছে এই শ্মশানটাকে। মাঝে মাঝে শিয়ালের ডাক শ্মশানটাকে আরো ভুতুড়ে করে তুলছে। শ্মশানে বেশ কিছু চিতার অবশেষ থেকে তখনও ধোঁয়া উঠছে। জগার ঘরের দরজা বন্ধ, তবে ঘরে আলো জ্বলছে। কিরে, জগার ঘরে গিয়ে উঁকি মারবি নাকি একবার? না না, অপেক্ষা কর, এত তাড়াহুড়ো করা ঠিক হবে না। দেখি না কি ওই ঘরের আলো এখনো জ্বলছে, মানে জগা এখনো জেগে আছে। সময় কাটতে থাকে। জগার ঘর থেকে খুটখাট শব্দ আসছে বটে, কিন্তু দরজা বন্ধ হওয়ার কারণে কিছুই দেখা যাচ্ছে না। শ্মশানের চারপাশে জঙ্গল। কে জানে যদি সাপ খোপ থাকে, তাই তারা বারবার নিজেদের আশপাশটা দেখে নিচ্ছে। এমন সময় হঠাৎ মনীষ বলে ওঠে, এই নিশীথ, নিশীথ, এদিকে দেখ, এবার দরজা খুলছে মনে হয়। তারা এক দৃষ্টে দরজার দিকে তাকিয়ে দরজা একটা বিকট শব্দ করে খুলে গেল। তারপর ঘর থেকে বেরিয়ে এলো জগা, কাঁধে তার একটা মৃতদেহ। জগা সেটা নিয়ে শ্মশানের মাঝখানে যেতে থাকে। নিশীথ, এটা কি? এটাই জগা। আর যে দুজন কাজ করে জগার কাছে, তারা কোথায়? তারা মনে হয় রাতে থাকি না, তাদেরকে তো দেখতে পাচ্ছি না। এদিকে জগা পৌঁছে যায় মাঝ শ্মশানে। তারপর লাশটাকে ধপ করে ফেলে দেয় মাটিতে। সাথে সাথে চারপাশে প্রকট হয় অনেকগুলো অবয়ব। তাদের মধ্যে একজনের গলায় একটা নরমুণ্ডের মালা। বোঝা যাচ্ছে সে ওই দলের প্রধান।
সামনে এতগুলো ভূত দেখে ভয়ে তাদের প্রাণ ওষ্ঠাগত। টর্চটা তাদের হাত থেকে নিচে পড়ে যায়। কোনো রকমে তারা দাঁড়িয়ে থাকে পাঁচিল ধরে আর দেখতে থাকে। ভূতগুলো আনন্দে উত্তেজনায় একেবারে লাফাচ্ছে। হঠাৎ নিশীথ বুঝতে পারে এই অবয়বগুলোর মধ্যে জগার 2 সহকর্মীও আছে। মানে ওরাও ভূত। মনীষ, ওই দুজনই জগার সহকর্মী। মানে মানে ওরাও ভূত? এ তুই আমায় কোথায় নিয়ে এলি ভাই? আর কি দেখতে হবে কে জানে। ভূতের সর্দারের পায়ের সামনে রাখা লাশটা। বাকি ভূতগুলো তাকে ঘিরে চিৎকার করছে। এমন সময় সর্দার বসে পড়ে সেই মৃতদেহ থেকে রক্ত শুষে খেতে থাকে। এই বীভৎস দৃশ্য দেখতে থাকে তারা। তারপর সর্দার মৃতদেহটাকে ছেড়ে দিতেই একের পর এক ভূত ঝাঁপিয়ে পড়ে মৃতদেহের ওপর। রক্ত শুষে খেতে থাকে তারা। দেখতে দেখতে মৃতদেহটা একেবারে ফ্যাকাশে হয়ে যায়। এই বীভৎস দৃশ্য দেখে তারা আর দাঁড়িয়ে থাকতে পারে না সেখানে। ছুটে পালিয়ে যায় তারা। অন্ধকারে একটু ছোটার পরই তারা বুঝতে পারে টর্চটা তো তারা সেখানেই ফেলে এসেছে। দাঁড়া, এখানে দাঁড়া, আমি নিয়ে আসছি। ছুটে যায় মনীষ সেখানে টর্চটা আনতে। একবার শ্মশানের দিকে চোখ যেতে সে দেখে তখনও ভূতগুলো আনন্দে নাচতে নাচতে মৃতদেহ থেকে রক্ত শুষে খাচ্ছে। ঘাড় মোটকে রক্ত খাওয়া, হয়তো এটাই। মনীষ সেই দিক থেকে চোখ সরিয়ে টর্চটা নিয়ে পালিয়ে আসে তাড়াতাড়ি। কিন্তু মনীষ টের পায় না যে জগার এক সহকর্মী এবার তাকে দেখে ফেলেছে। তারা দুজন ছুটতে ছুটতে বাড়ি ফেরে। বাড়ি পৌঁছে তারা দুজনে হাঁপ ছেড়ে বাঁচে। কিরে, কি বুঝলি? এই যে ভয়ানক ব্যাপার। আমার মনে হয় এই জগা লাশ দিয়ে ভূতদের থেকে কিছু ফায়দা পায়। কিন্তু কি এমন ফায়দা পায় ও? থাকে তো ওই কুটিরে। সেটা তো ওই জগাই বলতে পারবি। তাহলে যাবে নাকি কাল জগার সাথে একটু কথা বলতে? সেটাই ভাবছি। কাল আমরা যাব দুজনে, দেখিও কতক্ষণ চেপে রাখতে পারি। ভয়ে প্রায় সারা রাত তারা ঘুমাতে পারেনি। ভোরের দিকে নিশীথের একটু ঘুম চলে আসে। सब हंसने लगे। तभी आयरन मैन ने बोला, नेक्स्ट विलन के लिए ঘুম যখন ভাঙলো তখন ঘড়িতে সকাল 10টা বাজে। सिर्फ टॉयलेट से अटैक। পাশে তাকিয়ে দেখলো মনীষ ঘুমাচ্ছে। अल्ट्रॉन वापस आता है एक टिश्यू का क्राउन पहने हुए और गुस्से से चिल्लाता है। সে বাইরে গিয়ে মুখ হাত ধুয়ে এসে মনীষকে ডাকলো। মনীষ, ওঠ ওঠ মনীষ, ওঠ। ডাকতে ডাকতে মনীষের গায়ে হাত লাগতেই চমকে ওঠে নিশীথ। তার গা যে জ্বরে পুড়ে যাচ্ছে। সাথে সাথে ডাক্তারকে ফোন করে নিশীথ।
দুপুর গড়িয়ে বিকেল হলো। জ্বর তো কমছেই না, বরং মনীষ আরো নিস্তেজ হয়ে যেতে থাকলো। নিশীথ এবার প্রচন্ড ভয় পেয়ে গেল। একা মানুষ, এই পরিস্থিতিতে কি করবে এখন সে? সে মনীষের সেবা করতে থাকে সমানে। রাত হয়ে যায়, মনীষের জ্ঞান ফেরার কোনো নাম গন্ধ নেই। চিন্তাগ্রস্ত নিশীথ ঘরের মধ্যে পায়চারি করতে থাকে, ভাবতে থাকে কাল কি হবে। হাসপাতালে যদি তাকে ভর্তি করতেই হয়, তবে তো তার বাড়ির লোককে খবর দিতে হবে। কি অস্বস্তিতেই না পড়ল সে। বন্ধু তার কাছে বেড়াতে এসে এ কি অসুখ বাঁধালো। রাতে মনীষের মাথায় জল পট্টি দিতে দিতে নিশীথের একটু চোখ লেগে যায়। হঠাৎ একটা শব্দে তার ঘুম ভেঙে যায়। চোখ খুলে সে দেখে ঘরের মধ্যে কারা যেন ঘোরাফেরা করছে। ভয় পেয়ে বিছানা থেকে নেমে পড়ে সে। কারা এরা? তার কিছু বুঝে ওঠার আগেই ছায়ামূর্তিগুলো ঝাঁপিয়ে পড়ে মনীষের ওপর। তারপর শ্মশানে যেমন দেখেছিল ঠিক সেইভাবে কি যেন খেতে থাকে তারা। হ্যাঁ, তাই তো, এরা তো ওই শ্মশানেরই ভূতগুলো। তাদের মধ্যে জগার 2 সহকর্মীও আছে। নিশীথ এবার ভালো করেই বুঝতে পারে যে ওরা মনীষের শরীর থেকে রক্ত শুষে নিচ্ছে। কিন্তু কেন? তবে কি এবার তারও পালা? তারও রক্ত শুষে নেবে এরা? এমন সময় ভূতগুলো চিৎকার করতে করতে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। কি দেখলো সে? ভয়ে একেবারে কাঠ হয়ে গেছে নিশীথ। ভূতে তার বন্ধুর রক্ত শুষে নিচ্ছে। সে বেঁচে আছে তো? এই ভয়ঙ্কর প্রশ্নটা মাথায় আসতেই সে ছুটে যায় মনীষের কাছে। ভালো করে দেখে সে আশ্বস্ত হয়, হৃদস্পন্দন এখনো চলছে। কিন্তু এরপর কি যে হতে চলেছে ভাবতে থাকে নিশীথ। ভূতেরা তার বন্ধুর রক্ত শুষে নিয়ে মেরে ফেলতে চায় তাকে, কিন্তু কেন? এর উত্তর দিতে পারে একমাত্র একজন, সে হলো জগা। সকালে মনীষকে হাসপাতালে ভর্তি করা হলো। তার বাড়ির লোকেরাও এসেছে। তার বাড়ির লোক মানে মনীষের ভাই আর তার মা দুজনেই এসেছে। ডাক্তারবাবু ভালো করে পরীক্ষা করে বলল, শরীরে রক্ত নেই, রক্ত দিতে হবে, রক্তের ব্যবস্থা করুন। কিন্তু কত রক্তের ব্যবস্থা করবে? ওই পৈশাচিক রক্তপিপাসীর দল তো কয়েক মুহূর্তেই তা শুষে নেবে। তাই নিশীথ মনীষের ভাই সৌরভকে বলল, সৌরভ, তুমি একটু রক্তের ব্যবস্থা করো, আমি একটু আসছি। সৌরভ আর তার মা নিশীথের দিকে কৌতূহল ভরা এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তাদেরকে দেখে নিশীথ বুঝতে পারে তারা বলতে চাইছে মনীষের এই দুঃসময়ে তাকে একা রেখে সে কোথায় যেতে চায়। নিশীথ মনে মনে বলল, আপনারা চিন্তা করবেন না, আমি মনীষের জন্য রক্তের ব্যবস্থা করতেই যাচ্ছি। বেরিয়ে পড়ে নিশীথ তারাপুরের শ্মশানের উদ্দেশ্যে। কিছুক্ষণ পরেই সে শ্মশানে পৌঁছায়। বেশ কয়েকটা চিতা তখনও জ্বলছে।
তাদের মধ্যেই একটা চিতার সামনে দাঁড়িয়ে সেটাকে কুঁচিয়ে দিচ্ছে জগা। তার দুই সহকর্মী তখন শ্মশানে নেই। ভালোই হয়েছে, জগার সাথে কথা বলা যাবে। জগার সামনে গিয়ে দাঁড়ালো নিশীথ। জগা, আমার বন্ধুকে বাঁচাও তুমি জগা, তোমার কথা তো ওরা শোনে। মানে কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। নিশীথ আগাগোড়া সমস্ত ব্যাপারটা খুলে বলল। সবটা শুনে জগা তো একেবারে আঁতকে উঠল। বলো কি? কিন্তু ভূতগুলো তোমার কিছু করেনি? না। তাহলে হয়তো তোমাকে ওরা দেখেনি, কোনোভাবে তোমার বন্ধুকে হয়তো দেখে ফেলেছি। খুব বড় ভুল করে ফেলেছো তোমরা। তুমি কিছু একটা করো, ওরা তো তোমার কথা শোনে। আমার কি ক্ষমতা আছে যে ওরা আমার কথা শুনবে? আমাকে দিয়ে জোর করে ওরা লাশ আনায়, বদলে আমি কিছু জানতে চাইলে ওরা আমায় সেটা বলে দেয়। এই যেমন সেদিন তোমাকে ওই রানু মাসির কথা বলেছিলাম। তাহলে এখন আমি কি করব? আমার বন্ধুকে কি আমি বাঁচাতে পারবো না? আচ্ছা তুমি এখন বাড়ি যাও, আমি রাতে ভূত সর্দারের কাছে অনুরোধ করব তুমি কাল সকালে এসো। আজ রাতেই যদি ওরা সব রক্ত শুষে নিয়ে ওকে মেরে ফেলে তখন? তুমি চিন্তা করো না, ওরা এতটাই নৃশংস যে 1 মাস ধরে একজনের রক্ত শুষে শুষে তারপর তাকে শেষ করে। তুমি এখন এসো দেখি। এমন সময় সৌরভ বাইরে এসে নিশীথকে দেখতে পায়। সে এসে নিশীথকে বলে, নিশীথদা, দাদা এখন সুস্থ আছে, রক্ত দেওয়ার পর একটু চোখ খুলেছে, কিন্তু কথা বলছে না। সৌরভ চলে গেল, কিন্তু নিশীথ ভালো করেই জানে এই সুস্থতা সাময়িক। রাতে আবার ওই পিশাচের দল এসে সব রক্ত শুষে নিয়ে যাবে। সন্ধ্যের সময় নিশীথ মনীষের কাছে যায়। সে তখন ঘুমাচ্ছে। সৌরভ শোন, মাসিমাকে নিয়ে আমার বাড়ি চলে যা, আবার সকালে আসিস। না না, আমি থাকবো, মা যাই যা। জেদ করিস না, মা একা কি করে যাবে? আর এখানে একজনের বেশি দুজনকে থাকতে দিবি না, তোরা যা। কিছুক্ষণ জোড়াজুড়ি করার পর তারা বাড়ি গেল। নিশীথের বাড়ি সৌরভ চেনে, তাই কোনো অসুবিধা হবে না। নিশীথ মনীষের পাশে বসে পড়ল। তার মুখের দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়ে সে। তার একমাত্র প্রিয় বন্ধুর প্রাণ এখন বিপন্ন। তবে কিছুক্ষণের মধ্যেই নিজেকে শান্ত করে সে। জগা কিছু করতে পারুক আর নাই পারুক, আজ ওই ভূতেরা এখানে এলে তাদের আমি ছাড়বো না, মেরে তাড়াবো ওদের। তাতে যদি আমার প্রাণও যায় তো যাক। দেখতে দেখতে রাত হলো। নিশীথ জেগে বসে আছে, অপেক্ষা করছে ওই পিশাচদের জন্য। ওই ঘরে রাতে নিশীথ আর মনীষ ছাড়া কেউ নেই, কিন্তু তাতেও ভয় পেল না নিশীথ।
আজ সে সাহসের সাথে মোকাবিলা করবে ওই ভূতেদের সাথে। রাত বাড়তে থাকলো, কিন্তু এখনো কারো দেখা নেই। তবে কি জগার অনুরোধে কাজ হলো? সবে এমনটা ভাবতে শুরু করেছে নিশীথ, হঠাৎ শোনা গেল সেই বীভৎস চিৎকার। সাথে সাথে ঘরের মধ্যে সে দেখতে পেল অনেক ছায়া মূর্তি নিশীথের দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। নিশীথ জোরে চিৎকার করে ওঠে, চলে যা তোরা পিশাচের দল, তোদের আমি মনীষের রক্ত খেতে দেব না। এই বলে নিশীথ মনীষকে জড়িয়ে ধরলো শক্ত করে। তার কানের সামনে চিৎকার করতে থাকলো ভূতেরা। হঠাৎ এক সময় একটা তীব্র ঝটকাতে ছিটকে মেঝেতে গিয়ে পড়লো নিশীথ। সাথে সাথে ভূতগুলো ঝাঁপিয়ে পড়লো মনীষের ওপর। তারপর চিৎকার করতে করতে কাজ সেরে অদৃশ্য হয়ে গেল। নিশীথ নীরব তাকে বাঁচানোর আশা এখন সে হারিয়ে ফেলেছে। জগার কথা শোনেনি তাহলে এই ভূতেরা? কি জানি কাল শ্মশানে গেলে জগার কাছ থেকে আরো কি ভয়ানক বিপদের কথা তাকে শুনতে হবে। দেখতে দেখতে ভোর হয়ে যায়। সাথে সাথেই নিশীথ বেরিয়ে পড়ে শ্মশানের উদ্দেশ্যে। কিছুক্ষণ পর মনীষের মা আর ভাই চলে আসে। তারা নিশীথকে না দেখতে পেয়ে একটু অবাক হয়। তারপর মনীষের কাছে বসে পড়ে। ডাক্তারবাবু পরীক্ষা করে একদম অবাক হয়ে যায়। এ কি করে সম্ভব? এত রক্ত দেওয়ার পরও রক্তের ঘাটতি কিছুতেই মিটছে না। রক্ত কি হাওয়ায় মিলিয়ে যাচ্ছে নাকি? ঠিক আছে, আজ আবার রক্ত দিয়ে দেখা যাক, তারপর দেখছি কি করা যায়। মনীষকে আবার রক্ত দেয়া হলো। ওদিকে শ্মশানে পৌঁছে নিশীথ দেখল জগা তার ঘরের দাওয়ায় বসে আছে। নিশীথ ছুটে গেল তার কাছে। ওরা কাল রাতে আবার এসেছিল, আমার সামনে আমার বন্ধুর রক্ত শুষে খেলো। আমি কিছুই করতে পারলাম না। জানি, আমি জানি, আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু আমি তো তোমাদের প্রতিদিনই লাশ জোগাড় করে দিই, তবে এই নির্দোষদের প্রাণ তুমি কেন নিচ্ছ? নির্দোষ? কে নির্দোষ? ও আমাদের লুকিয়ে লুকিয়ে দেখছিল। এ ভারী অন্যায়। আমাদের আহার দেখেছে, আমাদের আহার যে দেখবে তাকে তো মরতে হবে। আমরা তো ওদের জীবনে নাক গলাই না, ও কেন আমাদের জীবনে নাক গলাবে? ওকে আমি বলে দেব, ও এমন কিছু আর করবে না। তা হয় না, যাকে একবার মারবো বলে আমরা ভাবি, আর বাঁচার আর কোনো উপায় নেই। এই যা তোরা, ওর শরীর থেকে রক্ত শুষে খেলে যা।
না না, আমি যেতে দেবো না। একটা নিরীহ মানুষের প্রাণ আমি কিছুতেই নিতে দেবো না। না, আমি যেতে দেবো না। তাহলে কি আর কোনো উপায় নেই? মনীষ চলে গেলে আমি তো নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। হ্যাঁ, উপায় আছে। এই তাবিজটা নাও, এটা তোমার বন্ধুর হাতে বেঁধে দেবে, দেখবে ও একদম ভালো হয়ে যাবে। ওদের আর ওর কোনো ক্ষতি করতে পারবে না। আপনার এই উপকার আমি কোনোদিন ভুলবো না। আমি এক্ষুনি ফিরে এটা পড়িয়ে দিচ্ছি। নিশীথ সেখান থেকে তাড়াতাড়ি চলে যায় মনীষের কাছে। তার হাতে তাবিজটা বেঁধে দেয়। এটা কিসের তাবিজ? এটা ঠাকুরের তাবিজ। দেখো, ও এবার ঠিক ভালো হয়ে যাবে। সত্যিই তাই হলো। বিকেলে রীতিমতো কথা বলতে পারছে মনীষ। আমার কি হয়েছে? আমি কোথায়? তুই হাসপাতালে। তোর শরীরটা একটু খারাপ হয়েছিল। মনীষের মা ভাই এখন খুশি, তাদের ছেলে প্রায় ভালোই হয়ে গেছে। কিন্তু নিশীথ পুরোপুরি নিশ্চিন্ত হতে এখনো পারছে না। রাত না কাটলে বোঝা যাবে কি করে তাদের এই তাবিজে কাজ হচ্ছে কিনা। আগের দিনের মতো মনীষের মাকে আর ভাইকে বাড়ি পাঠিয়ে দিয়ে মনীষের কাছে বসে থাকে নিশীথ। মনীষ এখন ঘুমাচ্ছে। রাত বাড়তে থাকে, তার সাথে বাড়তে থাকে নিশীথের বুকের ধুকপুকুনি। এ যেন কোনো এক কাল রাত্রি শেষ হওয়ার অপেক্ষা করছে সে। তখন মাঝরাত, আবারও সেই ভুতুড়ে চিৎকার। ওরা এসে গেছে। মনীষের ঘুম ভেঙে গেছে। সে তো এই দৃশ্য দেখে রীতিমতো শিউরে ওঠে। তার চারপাশে ভূতগুলো ছটপট করছে, রক্তের লালসায়, কিন্তু কাছে যেতে পারছে না। এটা দেখে নিশীথ একটু আশ্বস্ত হলো। বেশ কিছুক্ষণ এইভাবে চেষ্টা করার পর ভূতেরা অদৃশ্য হলো। এটা কি চলছে রে ভাই? এই ভূতগুলো এখানে এসেছিল কেন? নিশীথ সব ঘটনা আগাগোড়া খুলে বলল তাকে। জগার দয়াতে তাহলে আমি প্রাণে বেঁচেছি। কাল সকালেই যাব তার কাছে। তাকে ধন্যবাদটা অবশ্যই জানিয়ে আসা দরকার। হ্যাঁ রে, কাল সকালে তোকে নিশ্চয়ই ছুটি দিয়ে দেবে, তারপর যাবো। শ্মশানে পৌঁছে তারা দেখল একটা জায়গায় বেশ কিছু লোক ভিড় করেছে। কি ব্যাপার বলতো? তাই তো রে, জগাকেও তো কোথাও দেখতে পাচ্ছি না। চল চল গিয়ে দেখি ওখানে। ভিড়ের মধ্যে গিয়ে তারা যা দেখল তাতে তারা একেবারে হতবাক হয়ে গেল। জগা মাটিতে মরে পড়ে আছে, তার চোখ দুটো বিস্ফারিত, গায়ে হাতে আঁচড়ের দাগ। আর জগাকে দেখে নিশীথের হঠাৎ মনে পড়ে গেল, তাই তো মনীষ, তোর কাছে যে তাবিজটা আছে এইরকম একটা তাবিজ জগার হাতে ছিল না?
কিন্তু সেটা তো আর ওর হাতে দেখতে পাচ্ছি না। আমিও রাতে ওর হাতে একটা তাবিজ লক্ষ্য করেছিলাম। তার মানে বুঝতে পারছিস মনীষ? आयरन मैन कोई बात नहीं, नेक्स्ट लेवल बॉडी ब्लास्ट के लिए रेडी। দরদ উদলে উঠেছে তোর, তাই না? হ্যাঁ, দরদ উদলে উঠেছে। गलती से एक बाथरूम डायमेंशन में भेज তোমরা কেনই বা একটা নিরীহ ছেলের প্রাণ নিতে চাও? কতই বা বয়স ওর। প্রাণ তো আমরা নেবই, তাবিজ দিয়ে তুই তার প্রাণ বাঁচিয়েছিস, এখন তোর প্রাণ কে বাঁচাবে? মেরে ফেলো আমায়। আমার জীবন দিয়ে যদি আমি ওর জীবন বাঁচাতে পারি, সেটাই আমার কাছে বড় পাওয়া। মেরে ফেলো, তোমরা আমায় মেরে ফেলো। হ্যাঁ, তাই নেব। ওকে ছেড়ে দেবো ভেবেছিস? আমাদের কথার অবাধ্য হয়েছিস তুই। বল এবার, বল। মনীষ, তোর ধন্যবাদ আর দেওয়া হলো না রে। জগার মতো মানুষদের ধন্যবাদ দেওয়ার কেউই সুযোগ পায় না রে। তারা নিঃশব্দে উপকার করে অদৃশ্য হয়ে যায়। আর ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটি কেমন লাগলো।